সুলেখা দেবীর এবং অলোকবাবুর বৌমা প্রেরণা শ্বশুরবাড়িতে আসার পরপর 3 দিন একই তরকারি রান্না করে, অর্থাৎ লাউয়ের তরকারি। প্রথম 2 দিন শ্বশুর শাশুড়ি এবং স্বামী অমল তাকে কিছুই বলে না। তৃতীয় দিন যখন সকালবেলা বাইরে সবজিওয়ালা সবজি নিয়ে হাঁকছিল, তখন প্রেরণা ছুটে তার শাশুড়ির কাছে আসে আর বলে, মা, সবজিওয়ালা এসে গেছে, আপনি কোথায়? আরে বাবা, শুনেছি সবজিওয়ালা এসে গেছে, কিন্তু সবজি দিয়ে কি করব? এমনিতেই তো ফ্রিজে সব রকমের সবজিতে ঠাসা রয়েছে। সবজিতে ঠাসা রয়েছে মানে? কোথায় সবজি আছে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এই নাও, এ আবার কিছুই দেখতে পাচ্ছে না। চলো আমার সঙ্গে, চলো, আমি তোমাকে দেখাচ্ছি। এই বলে সুলেখা দেবী তার বৌমাকে সঙ্গে করে নিয়ে এসে ফ্রিজের দরজা খুলে দাঁড়িয়ে বলেন, এই দেখো, সবজি দেখতে পাচ্ছ তো? কই মা, কোথায়? আরে বাবা, এই তো ঢেঁড়স, বেগুন, পটল, গাজর, ঝিঙে, বরবটি, টমেটো সবই তো আছে, কিন্তু লাউ, লাউ কোথায়? লাউ তো দেখতে পাচ্ছি না। সুলেখা দেবী বৌমার কথা শুনে একটু বিরক্ত হয় আর বলে, আজ আবার লাউ নিয়ে কি করবে শুনি? 2 দিন ধরে তো একই তরকারি রান্না করছো, আজ কিন্তু অন্য কিছু করবে। এই রোজ রোজ লাউ খেতে না ভালো লাগছে না। পরিষ্কার করে বলে দিচ্ছি, আজ আমি কিছুতেই লাউয়ের তরকারি খাবো না। শাশুড়ির কথা শুনে প্রেরণা ছুটে বেরিয়ে যায় এবং একটি লাউ কিনে বাড়ির ভেতরে চলে আসে। সুলেখা দেবী বৌমাকে লাউ হাতে ভেতরে ঢুকতে দেখে খুবই বিরক্ত হন, কিন্তু শুধুমাত্র একটি লাউয়ের জন্য সংসারে অশান্তি করার তার কোনো ইচ্ছে ছিল না, তাই তিনি কিছু না বলে চুপ করে থাকেন। দুপুরবেলা খাবার টেবিলে বসে সুলেখা দেবী বলেন, দেখো বৌমা, তুমি ভালো করে একটা কথা শুনে নাও, আজ আমি কোনো মতেই লাউয়ের তরকারি খাবো না, ব্যাস। আরে বাবা, আমি তো লাউয়ের তরকারি বানাইনি। আমি জানি আপনি লাউয়ের তরকারি খাবেন না, সেই জন্য আমি আজ পটলের কোপ্তা বানিয়েছি আর গাজরের সবজি। এই নিন, খান। আরে তুমি শুধু শুধু বৌমার উপরে এত রাগ করে বলছো, দেখতে পাচ্ছ না মেয়েটা তোমার কত খেয়াল রাখে? তুমি লাউয়ের তরকারি খেতে চাও না বলে তোমার জন্য 2 রকমের তরকারি করেছে, মন ভরে খাও। আরে বাবা, আমি আবার রাগ কোথায় করলাম? আমি তো ভালো মুখেই বলেছি। বৌমা, আর একটু পটলের কোপ্তা দাও তো, খুব ভালো হয়েছে। সবাই খাওয়া দাওয়া শেষ করে বসেছিল, এমন সময় প্রেরণা বাটিতে করে পায়েস নিয়ে আসে এবং সবাইকে বলে, এই নিন, আপনারা সবাই পায়েস খান। বাহ বৌমা, খাওয়ার পর এরকম মিষ্টি জাতীয় কিছু খেতে খুব ভালো লাগে। তুমি পায়েস করেছো? দাও দাও, পায়েস খেতে আবার আমার খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, নিন না মা, আপনি আগে খেয়ে দেখুন তো কেমন হয়েছে। বাহ, পায়েস তো বেশ ভালোই হয়েছে, কিন্তু বৌমা, খেতে যেন একটু অন্য রকম লাগছে। কি দিয়ে বানিয়েছো বলো তো? আসলে মা, এটা লাউয়ের পায়েস। ভালো হয়েছে না? আমি যখন কলেজে ভর্তি হই তখন আমার এক মাসির কাছ থেকে আমি এটা শিখেছিলাম। কি বললে? লাউয়ের পায়েস? আমি তো লাউ করতে বারণ করেছিলাম, তুমি আবার সেই লাউ করলে? মা, আপনি একটু ভুল বলছেন। আপনি আমাকে লাউয়ের তরকারি করতে বারণ করেছিলেন। আপনি বলেছিলেন আপনি লাউয়ের তরকারি খাবেন না, লাউয়ের পায়েস করতে কিন্তু আপনি আমাকে বারণ করেননি। বৌমার কথা শুনে শাশুড়ি মাথায় হাত দিয়ে বসে পড়ে। এভাবেই বৌমা দিনের পর দিন লাউ দিয়ে বিভিন্ন রকমের সবজি তৈরি করা শুরু করে। সরাসরি তরকারি করতো না বটে, কিন্তু কখনো পায়েস, কখনো হালুয়া, কখনো ডাল দিয়ে, কখনো কোপ্তা, এরকম বিভিন্ন রকমের আইটেম করত। এদিকে লাউ খেয়ে খেয়ে শাশুড়ি একেবারে অস্থির হয়ে ওঠে। একদিন সুলেখা দেবী চালাকি করে সবজিওয়ালা আসার আগেই বাইরে এসে দাঁড়িয়ে থাকেন। কিছুক্ষণ পর সবজিওয়ালা এবং তার স্ত্রী দুজনে সবজি নিয়ে তাদের বাড়ির কাছে এসে দাঁড়ালে তিনি বলেন, এই যে দিদি, একটু দাঁড়াও, এখানে এসে চিৎকার করো না যেন। কেন দিদি, কি হয়েছে গো? তোমার বৌমাকে ডেকে দাও না, আজকে একটা টাটকা লাউ এনেছি। কালকে বৌমা না 4টে লাউ আনতে বলেছিল। না গো, আমার বৌমা ওইসব লাউটাও নেবে না। আসলে ডাক্তারবাবু বৌমাকে লাউ খেতে বারণ করেছে, কিন্তু বৌমা কারোর কথা শুনছে না, লাউ খাচ্ছে আর নিজের শরীরটাকে খারাপ করছে। ও তাই নাকি দিদি? লাউ খেয়ে বৌমার কি অসুখ করেছে গো? লাউ খেয়ে আবার কারোর অসুখ করে? অসুখ হয় না মানে? আমার বৌমা তো হয়েছে। সে কি ভারী অসুখ, তোমাকে কি বলবো। সারা রাত মেয়েটা ছটপট করে, ঘুমাতে পারে না জানো। পেটের সমস্যা গো, পেটের সমস্যা। লাউ একদিক থেকে পেটকে ঠান্ডা করে ঠিক কথা, কিন্তু আবার পেটের সমস্যাও তৈরি করে। বৌমা তো অত্যাধিক লাউ খায়, তাই এই সমস্যাটা হয়েছে। ও
ও বাবা, এরকম অসুখের কথা তো আমি আগে জানতাম না গো। শুনে না খুব খারাপ লাগছে গো দিদি। তা তোমারও কি লাউ খেতে বারণ হলো নাকি? তোমরা বৌমাকে লাউ খেতে বারণ করো আর অন্যান্য সবজি খেতে বলো, বুঝলে? ওকে এত বোঝাচ্ছি তাও মেয়েটা বুঝছে না। এখন কি করি বলো তো? সেজন্যই তো তোমাদেরকে তো আর এখানে আসতে বারণ করতে পারি না। তোমরাও তোমাদের ব্যবসা করো। তাছাড়া কার কি হলো তাতে তোমাদেরই বা কি যায় আসে বলো? তোমরা তো আর আমার আপন নয় যে তোমাদেরকে বারণ করলে তোমরা শুনবে। সুলেখা দেবীর কথা শুনে সবজিওয়ালি এবং তার স্বামীর মন খারাপ হয়ে যায় এবং তারা বলে, ও দিদি, এভাবে বলবে না কো। বৌমা আমাদেরও মেয়ের মতো। ঠিক আছে, বৌমার যখন এত সমস্যা, তাহলে আমরা আর এই গলিতে সবজি বিক্রি করব না কো। এভাবেই সুলেখা দেবীর প্ল্যান কাজ করে যায় এবং পরের দিন থেকে সবজিওয়ালারা তাদের বাড়িতে আর আসে না। এদিকে প্রেরণা সকাল থেকে দুপুর অবধি সবজিওয়ালার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তাদের পাত্তা পাওয়া যায় না। প্রেরণা তার শাশুড়ির কাছে এসে বলে, আচ্ছা মা, সবজিওয়ালা আর তার স্ত্রী এদিকে আর বিক্রি করতে আসছে না কেন বলুন তো? আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু তাদের তো দেখতেই পাচ্ছি না। আজ কি রান্না করব না কিছুই বুঝতে পারছি না। ও তাই নাকি? তাহলে তো আজ লাউ কেনা হবে না। কি রান্না করবে বলো তো? সেটাই তো বুঝতে পারছি না মা। আচ্ছা, ফ্রিজে একটু মাংস আছে না, সেটা ঝোল করি আর একটু আলু সেদ্ধ করি। তাই করো মা, যাই হোক একটা খেলেই হলো। লাউ তো নেই, কি আর করা যাবে বলো? সুলেখা দেবী এমন ভাবে বলেন যেন তিনি খুবই দুঃখ পেয়েছিলেন, কিন্তু তিনি মনে মনে ভীষণ আনন্দিত হয়েছিলেন। এভাবেই দিনের পর দিন যায় এবং সবজিওয়ালারা তাদের বাড়িতে আর আসে না। এদিকে তার শ্বশুর মশাই লাউ ছাড়া বাকি সবকিছুই বাজার থেকে আনছিল। কেউ কিছু জিজ্ঞাসা করলে তিনি বলতেন বাজারে লাউ নেই। তাই বাধ্য হয়ে প্রেরণাকে অন্যান্য জিনিস রান্না করতে হয়। প্রায় 1 মাস পর একদিন প্রেরণা ছুটে ছুটে তার শাশুড়ির কাছে আসে আর বলে, মা মা মা, একটা গুড নিউজ আছে। আজ আমি খুব খুশি, আজ আমি অনেক অনেক খুশি মা। তাই নাকি বৌমা? কি গুড নিউজ আছে শুনি? নিশ্চয়ই আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে, একদম বাচ্চা ছোট্ট কেউ। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। মা জানেন, আমাদের বাগানে ছোট্ট ফুল আসছে। আপনি খুশি তো? হ্যাঁ মা, আমি খুব খুশি। তুমি এবার থেকে খুব সাবধানে থেকো। তোমাকে বেশি ভারী কাজ কিছু করতে হবে না, একদম সাবধানে থাকবে। আমি খুব তাড়াতাড়ি ঠাকুমা হয়ে যাব। আমার তো শুনেই আনন্দ হচ্ছে। শাশুড়ির কথা শুনে প্রেরণা থমকে দাঁড়িয়ে বলে, মা একটু দাঁড়ান, এসব আপনি কি বলছেন? আপনি ঠাকুমা হবেন মানে? আমি তো সেরকম কোনো কথা বলিনি। কেন মা? এই তো তুমি বললে বাগানে ফুল আসছে, বাড়িতে নতুন অতিথি আসছে। আমি তো আমার নাতি নাতনির কথাই ভাবছি। কেন, তুমি কি অন্য কিছু বলছো? আরে বাবা, মা আমি আমাদের বাগানের লাউ গাছের নতুন ফুলের কথা বলছি। আমি একটা লাউ গাছ লাগিয়েছিলাম, তাতে অনেক ফুল ধরেছে জানেন। কিছুদিন পরেই ছোট ছোট কচি কচি লাউ ধরবে। তারপর থেকে আমাদের আর চিন্তা থাকবে না, আমরা রোজ লাউয়ের তরকারি খেতে পারবো। ব্যাস, বৌমার এই কথা শুনে শাশুড়ির মুখের হাসি একেবারে উড়ে যায় এবং মুখে একটি চিন্তার রেখা দেখা দেয়। এতদিন পর তিনি যে লাউয়ের হাত থেকে মুক্তি পেয়েছিলেন, সেই ঝামেলা আবার এসে জোটে। 10-12 দিন পর থেকে বাড়িতে আবার সেই লাউয়ের তরকারি এবং নানান রকমের রান্না শুরু হয়। আর সুলেখা দেবীর দুঃখের সীমা থাকে না। একদিন তিনি কাঁদতে কাঁদতে ছেলের কাছে গিয়ে বলেন, বাবা, বৌমা এসব কি শুরু করেছে বলতো? এভাবে রোজ রোজ লাউয়ের তরকারি কি খাওয়া যায় বল? আমি তো আর পারছি না। এবার তুই একটা কিছু ব্যবস্থা কর বাবা। আমি কি করব মা? তোমরা দেখে শুনেই তো বৌমা করে এনেছো, এবার তোমরাই বোঝো। ঠিক আছে, তুই যখন কিছু করতে পারবি না, তাহলে এক কাজ কর, আমাদেরকে তুই গ্রামেই রেখে আয়। আমরা দুই বুড়ো বুড়ি সেখানে ডাল ভাত শাক যা পাবো তাই খাবো। অন্তত রোজের এই অত্যাচার থেকে তো মুক্তি পাবো। এমন সময় প্রেরণা তাদের কথা শুনে এগিয়ে এসে বলে, কি ব্যাপার মা, আপনি এভাবে কান্নাকাটি করছেন কেন? আমি শুনলাম লাউ নিয়ে আপনার সমস্যা আছে। আমার তো মাথায় আসছে না, লাউ নিয়ে এভাবে বলার কি আছে বলুন তো? আপনারা জানেন লাউ কত উপকারী? না বৌমা, সে তো জানি না, তা তুমি বলো দেখি। আরে বাবা, লাউ পেটের জন্য অমৃতের সমান। লাউ খেলে পেট ঠান্ডা থাকে, হজমের উপকার হয়, আর সবথেকে বড় কথা হলো লাউ খুব সহজেই রান্না করা যায় আর খেতেও ভালো হয়। সুলেখা দেবী বুঝে গিয়েছিলেন যে বৌমাকে এভাবে বুঝিয়ে কোনো লাভ হবে না, তাই তিনি তাকে বোঝানো ছেড়েই দিয়েছিলেন।
একদিন অমল অফিস থেকে ফিরে এসে বলে, দেখো পেরোনা, কালকে আমাদের অফিস থেকে বস আর বসের ওয়াইফ আমাদের বাড়িতে ডিনার করতে আসছে। ওনাদের জন্য ভালো কিছু রান্না করো। আর শোনো, লাউয়ের কোনো জিনিস রান্না করো না জানো, কারণ মিসেস সেনের অ্যালার্জি আছে, ওনার লাউ সহ্য হয় না। ছেলের কথা শুনে সুলেখা দেবী আনন্দিত গলায় বলেন, যাক বাবা, একটা দিন তাহলে লাউ থেকে মুক্তি পাওয়া যাবে। কালকে ভালো মন্দ খেতে পাবো। আমার তো শুনেই আনন্দ হচ্ছে। আরে হ্যাঁ বাবা, হ্যাঁ বুঝতে পেরেছি, লাউয়ের কোনো কিছু রান্না হবে না। পরের দিন অমলের বস মিস্টার সেন এবং তার ওয়াইফ মিসেস সেন তাদের বাড়িতে ডিনারের জন্য আসেন। টেবিলে বিভিন্ন ধরনের খাবার সাজানো ছিল। এক এক করে তারা সব রকমের খাবার খান এবং প্রশংসা করে বলেন, আরে বাহ পেরোনা, তুমি তো দারুণ খাবার রান্না করো। জুসটা খুব সুন্দর হয়েছে। তাছাড়া মিষ্টি, হালুয়া, ভাজা, এমনকি পায়েসটাও খুব সুন্দর হয়েছে। এরকম সুস্বাদু খাবার কিন্তু আমি বাড়িতে কখনো খাইনি। আই এম ভেরি মাচ ইমপ্রেসড। থ্যাংক ইউ ম্যাম, আপনারা আমার হাতের খাবার এত মন দিয়ে খেয়েছেন, সেজন্য আমি খুব খুশি হয়েছি। এরপর তারা বাড়ি চলে যায়। রাত 2টোর সময় হঠাৎ অমলের ফোন বাজে। প্রেরণা ঘুমের ঘোরে বলে, কি ব্যাপার বলো তো, এত রাতে আবার কে ফোন করছে? মানুষজন কি একটু শান্তিতে ঘুমাতেও দেবে না নাকি? নিজেরা ঘুমায় না বলে আমাদেরকেও ঘুমাতে দিচ্ছে না। অমল ফোন ধরার পর ওপাশ থেকে তার বস মিস্টার সেন বলেন, হ্যালো অমল, সত্যি করে বলো তো, আমার ওয়াইফকে তোমরা কি খাইয়েছিলে? নিশ্চয়ই লাউ ছিল। আমি তোমাকে এত করে বারণ করলাম যে লাউয়ের কিছু জিনিস দেবে না, তুমি আমার কথাটা মোটেও শুনলে না। এখন তো অ্যালার্জিতে ছটফট করছে। না মানে বস, আমি সত্যি বলছি, কালকে লাউয়ের কিছুই রান্না হয়নি। সেটা কালকে রেসিপিতেই বোঝা যাবে। লাউয়ের যদি কোনো কিছু থাকে, তোমার চাকরিটা পুরো যাবে। পরের দিন অমল ভয়ে ভয়ে অফিসে যায় এবং সেখানে সেক্রেটারি তাকে দাঁড় করিয়ে বলে, শুনুন অমল বাবু, বস আপনাকে ভেতরে যেতে বারণ করেছে। ওনার ওয়াইফের রিপোর্ট এসে গেছে। কালকে উনি যত খাবার খেয়েছেন প্রত্যেকটাতেই লাউ ছিল, সেজন্য উনি আপনাকে এই রিজাইন লেটারটা দিয়েছেন। চাকরি চলে যাবার পর মন খারাপ করে অমল বাড়ি ফিরে আসে এবং প্রেরণাকে বলে, পেরোনা, এটা সত্যি সত্যি বলো তো, কালকে ওদের খাবারে কি লাউ ছিল কিনা? কোনো আইটেমে কি লাউ ছিল? অমল এভাবে চিৎকার করলে প্রেরণা ভয় পেয়ে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আসলে কেউ যখন লাউ রান্না করতে বারণ করে না, তখন আমার আরো বেশি বেশি লাউ রান্না করতে ইচ্ছে হয়। কালকে সবকিছুতেই আমি লাউ দিয়েছিলাম। লাউয়ের জুস, লাউয়ের হালুয়া, এমনকি লাউয়ের পায়েস, কোপ্তা, সবকিছুই লাউয়ের ছিল। প্রেরণার কথা শুনে অমল মাথায় হাত দিয়ে বসে পড়ে। সুলেখা দেবী এসে ছেলের অবস্থা দেখে তাকে জিজ্ঞাসা করেন এবং জানতে পারেন যে তার চাকরি চলে গেছে। এজন্য তিনি প্রেরণাকে অনেক উল্টোপাল্টা করে বলা শুরু করেন। বৌমা, তুমি আজ যে কাণ্ডটা করেছো না, সেটা খুবই খারাপ করেছো। তোমার জন্য আজ আমার ছেলের চাকরিটা চলে গেছে। আরে বাবা, এবার তো লাউয়ের তরকারি বানানোটা বন্ধ করো। দেখতে পাচ্ছ না, তোমার ওই লাউয়ের জন্য তুমি আজ কত বড় বিপদ ডেকে এনেছো। আমাকে ক্ষমা করে দিন মা, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর কখনো লাউ নিয়ে মাতামাতি করবো না, আর লাউয়ের তরকারিও বানাবো না। দেখো বৌমা, কিন্তু প্রত্যেকটা খাবার একটা লিমিটে খাওয়াই ভালো। এভাবে প্রত্যেক দিন একই খাবার খেলে যেমন খাওয়ার ইচ্ছে চলে যায়, তেমন আবার শরীরে সব রকম পুষ্টিও পাওয়া যায় না। শরীরের সার্বিক বিকাশের জন্য সব ধরনের খাবার খেতে হবে। আমি জানি লাউ শরীরের পক্ষে খুব উপকারী, কিন্তু বাকি সব জিনিসও তো আমাদের শরীরে কিছু না কিছু উপকারে আসে, তাই না? শাশুড়ি এভাবে বোঝালে প্রেরণা তার কথা বোঝে এবং তারপর থেকে সে সপ্তাহে মাত্র একদিন লাউয়ের তরকারি করত এবং বাকি দিনগুলো অন্যান্য বিভিন্ন রকমের সবজি রান্না করত। এর ফলে শ্বশুর শাশুড়ি এবং স্বামী সবাই হাঁপ ছেড়ে বাঁচে। কয়েকদিন পর অমল একটি ভালো চাকরি পেয়ে যায় এবং তাদের সংসারে আনন্দ আবার ফিরে আসে। মাধুরী দেবী জয়পুর গ্রামে তার বড় ছেলে দীনেশ এবং ছোট 5 মেয়ে আশা, মিনা, জয়া, রেখা ও পায়েলের সঙ্গে বসবাস করতেন। তার স্বামী অনিন্দবাবু অনেকদিন আগেই রোগে ভুগে মারা যান। দীনেশ বড় হয়ে একটি ফ্যাক্টরিতে কাজে লাগে। কিছুদিন পর মাধুরী দেবী দীনেশের সঙ্গে সুরভি নামের একটি মেয়ের বিয়ে দেন। সুরভি খুবই কাজের মেয়ে ছিল। সে সারাদিন বাড়িতে কাজ করত আর শাশুড়ির দেখাশোনা করত। ধীরে ধীরে মাধুরী দেবীরও বয়স হয়ে যায় এবং তিনি বিছানাসজ্জা হয়ে যান। একদিন সকালে মাধুরী দেবী তার বড় মেয়ে আশা ও তার বৌমাকে ডেকে বলেন, বৌমা, আমার খুবই শরীর খারাপ, আমি হয়তো আর বাঁচবো না।
আমার ছেলে সারাদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, ওর উপরে আমার ভরসা নেই। তোমার 5টা ননদের দায়িত্ব আমি তোমার উপরে দিয়ে গেলাম, তুমি ওদের ভালো মন্দ সব কিছু দেখো কেমন? মা, আপনি এ কি বলছেন? আপনার কিছুই হয়নি, আপনি কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন। তারা এভাবে কথা বললে মাধুরী দেবীর বড় মেয়ে আশা কাঁদতে কাঁদতে বলে, মা তুমি এভাবে বলো না, তুমি ছাড়া আমাদের কি হবে? আশা, তুই তো সমস্ত বোনের মধ্যে বড়, আমায় কথা দে যে তুই সব বোনেদের খেয়াল রাখবি, সব সময় তোর বৌদিকে মেনে চলবি, বৌদিকে সব কাজে সাহায্য করবি। হ্যাঁ মা, আমি কথা দিচ্ছি, তুমি যা যা বলছো আমি সব পালন করব, কিন্তু তুমি এভাবে আমাদেরকে ছেড়ে যাওয়ার কথা বলো না মা। আরে পাগল মেয়ে, এক না একদিন তো সবাইকেই যেতে হবে, এটা পৃথিবীর সবচেয়ে বড় সত্য। তোরা সবাই শক্ত হ, তোরা এভাবে ভেঙে পড়লে আমি মরেও শান্তি পাবো না। সেদিন মাঝরাতে মাধুরী দেবী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর কয়েকদিন তারা খুব মন খারাপ নিয়ে দিন কাটাতে থাকে। কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন দিনেশ কাজে যাওয়া বন্ধ করে দিয়ে তার কয়েকজন মাতাল বন্ধুর সঙ্গে মদ খাওয়া ও জুয়া খেলা শুরু করে। এমনই একদিন দিনেশ রাতে মদের নেশায় টলতে টলতে বাড়ি ফেরে। তাকে এই অবস্থায় দেখে সুরভি বলে, এ কি অবস্থা তোমার? তোমার লজ্জা করে না? বাড়িতে 5টা বোন, তাদের দায়িত্ব রয়েছে, আর তুমি এভাবে মদ খেয়ে বাড়ি ফিরছো? তুমি কি মানুষ নাকি পশু? এই তোর সাহস তো কম নয়, তুই আমাকে বেশি জ্ঞান দিতে আসিস না। আমাকে কি করতে হবে না করতে হবে আমি ভালো করে জানি। তোদের জ্বালাই তো আর এই বাড়িতে থাকাই যাবে না, এখন সব শর্ত। এভাবেই দিনেশ সেখান থেকে চলে যায়। এরপর সুরভি চিন্তায় পড়ে যায়। একে তার শাশুড়ি মা তাকে 5টা ননদের দায়িত্ব দিয়ে গেছেন, তার উপর দিনেশ সংসারের হাল ছেড়ে দিয়েছে। সে একা কিভাবে সংসার চালাবে, ননদদের দেখাশোনা করবে, এসব চিন্তা করতে থাকে। তাকে এভাবে চিন্তা করতে দেখে তার বড় ননদ আশা সেখানে আসে এবং সুরভিকে বলে, বৌদি, আমি বুঝতে পারছি তুমি এত কি চিন্তা করছো, এতে তোমার কোনো দোষ নেই, তোমার ভাগ্যটাই খারাপ, না হলে আমাদের মতো ঘরে এসে পড়ো, এখন তোমার জীবনটা আমাদের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে বলো না আশা, আমি তোমাদেরকে সবসময় নিজের ছোট বোনের মতো দেখে এসেছি, আর মা আমার উপরে ভরসা করেই তোমাদের দায়িত্ব আমাকে দিয়ে গেছেন। এখন চিন্তা শুধু একটাই, কিভাবে সংসার চালাবো। মায়ের মুখে শুনেছি বাবা নাকি ফুলের চাষি ছিলেন। বৌদি, আমরা ভাবছি বাড়ির পেছনে ওই জমিটায় আমরা ফুল চাষ করব। ফুলের চাষ খুব একটা কঠিন কাজ নয়, তাছাড়া সবাই মিলে কাজ করলে কারোর উপরেই কাজের বোঝা হবে না। ঠিক আছে, তোমরা যদি ফুল চাষ করতে পারো তাহলে আমার কোনো আপত্তি নেই। আর আমিও ভাবছি একটা সেলাই মেশিন কিনবো। বিয়ের আগে বাপের বাড়িতে সেলাইয়ের কাজ করতাম, এখন ভাবছি আবার সেই কাজ শুরু করব। কালকে আমরা দুজনে বাজারে গিয়ে আমার এই বালাটা বিক্রি করে সেলাই মেশিন আর সেলাইয়ের সামগ্রী কিনে নিয়ে আসবো, আর তোমাদের চাষের জন্য যা যা লাগবে সেগুলোও কিনে নিয়ে আসবো। পরের দিন তারা দুই ননদ বৌদি মিলে বাজারে যায় এবং বালা বিক্রি করে সমস্ত জিনিসপত্র কিনে বাড়ি ফিরে আসে। তারা যে যার মতো কাজ করতে শুরু করে দেয়। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই সেই 5 বোন তাদের বাগান তৈরি করে ফেলে। বাগানে রং বেরঙের নানা রকমের ফুল ফোটে, ফুলের গন্ধে চারিদিক ভরে ওঠে। রোজ ভোরে উঠে তারা ফুল তুলে ফুল ব্যবসায়ীকে দিয়ে আসতো, এতে করে তাদের কিছু টাকা আয় হতে শুরু করে। এদিকে সুরভিও তার সেলাই মেশিনের কাজ শুরু করে। আশপাশের মেয়েরা তার কাছে সালোয়ার, লেহেঙ্গা এসব তৈরি করতে আসতো। এমনই একদিন পাশের বাড়ির রুমা বৌদি সুরভিকে বলে, এই সুরভি, আমার সালোয়ারগুলো তৈরি হয়ে গেছে? হ্যাঁ দিদি, এই নাও, তোমার 4টে সালোয়ারই তৈরি হয়ে গেছে, দেখে নাও ফিটিংস ঠিক আছে কিনা। ও আর দেখতে হবে না, তোমার হাতের তৈরি সালোয়ার সবসময় আমার ঠিকঠাক ফিটিংস হয়। এটা তুমি লেহেঙ্গা বানাচ্ছ নাকি? হ্যাঁ দিদি, ও বাড়ির নিতা কাকিমার মেয়ের পরের সপ্তাহে নাচের কম্পিটিশন আছে, তাই এই লেহেঙ্গাটা বানাচ্ছি। এখন কিছুটা কাজ বাকি আছে, বাজারে গিয়ে ম্যাচিং করে কয়েকটা পুঁতি আনতে হবে। আজকের মধ্যে লেহেঙ্গাটা কমপ্লিট করতেই হবে। খুব সুন্দর লেহেঙ্গাটা, ঠিক আছে, আর তোমার সময় নষ্ট করব না, তুমি তোমার কাজ করো, এখন আমি যাই গো। রমা চলে যাওয়ার পর সুরভি একটি ব্যাগ হাতে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাজারে সে বিভিন্ন রকমের সুতো, পুঁতি এইসব কিনে দ্রুত পায়ে বাড়ি ফিরছিল। এমন সময় দুজন মহিলা তাকে দেখে জোরে জোরে বলে, দেখেছিস দিনেশের বউটার কত অহংকার হয়েছে, অহংকারে যেন মাটিতে পাই পড়ছে না, আমাদেরকে দেখতে পেয়েও কথা না বলেই চলে যাচ্ছে। তা যা বলেছ, এদিকে স্বামী মদ মাতাল, তার আবার অহংকার। বাড়িতে পাঁচটা জোয়ান ননদ, তাদেরকে দিয়ে জমিতে কাজ করিয়ে টাকা রোজগার করছে,
মেয়েগুলোর বাপ থাকলে কি আর আজ এই দশা হতো? ঠিক বলেছিস, ননদরা সেখানে সারা দিন রাত পরিশ্রম করছে আর বৌদি এখানে বাজারে ফাঁড় দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে। মহিলা দুটির মুখে এসব কথা শুনে লজ্জায় ও অপমানে সুরভির চোখে জল চলে আসে। সে তাদেরকে কোনো উত্তর না দিয়েই বাড়ি ফিরে আসে, কিন্তু সারাক্ষণ তার মাথায় সেসব কথাই ঘুরতে থাকে। সন্ধ্যাবেলায় নিতা কাকিমা তার মেয়ের লেহেঙ্গা নিতে এসে সুরভিকে দেখে বলে, কি ব্যাপার সুরভি, আজ তোমার মুখ এত শুকনো লাগছে কেন? কিছু হয়েছে? দিনেশ বাড়িতে এসেছিল নাকি? ও বাড়িতে এলে তো আমার কোনো চিন্তাই থাকতো না কাকিমা। এখন আমার 5টা ননদকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। লোকজন বিভিন্ন কথা বলছে, ওদের জন্য যদি ভালো পাত্র পেতাম তাহলে ওদের বিয়ে দিয়ে দিতাম। আমি তোমার সঙ্গে এ ব্যাপারে কথা বলতে চাইছিলাম। বলি কি, আমার ছোট বৌদির 5 ছেলে আছে, তাদের বিয়ের জন্য পাত্রীর সন্ধানও করছে। তুমি যদি বলো তাহলে আমি আমার ছোট বৌদির সঙ্গে তোমার ননদদের জন্য কথা বলতে পারি। নিতা কাকিমার মুখে ভালো পাত্রের কথা শুনে সুরভি খুব খুশি হয়ে যায় এবং বলে, তুমি সত্যি বলছো কাকিমা? যদি এরকম হয় তো আমার বড় চিন্তা দূর হবে। দেখো না কাকিমা, যদি সম্ভব হয় তাহলে আমি খুব তাড়াতাড়ি আমার ননদদের বিয়ে দিতে চাই। আর তুমি তো আমার ননদদেরকে দেখিয়েছো, ওরা সবাই শান্ত, দেখতে শুনতেও ভালো আর কাজকর্মেও পটু। হ্যাঁ সুরভি, আমি সবকিছুই জেনে শুনেই তো তোমার কাছে এসেছি। ঠিক আছে, আমি আমার ছোট বৌদির সঙ্গে কথা বলে খুব তাড়াতাড়ি তোমাকে খবর জানাবো। এই বলে তিনি সেখান থেকে চলে যান। কয়েকদিন পর পাত্রপক্ষ সুরভির 5 ননদকে দেখতে আসে এবং তাদের সুরভির 5 ননদকে পছন্দ হয়ে যায়। বিয়ের দিনক্ষণ সবকিছু ঠিকঠাক করে তারা বাড়ি ফিরে যায়। সুরভিও স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে তাদের জমানো টাকা দিয়ে বিয়ের সমস্ত কিছু আয়োজন করে ফেলে। সব জায়গায় টাকা দেওয়ার পর কিছু টাকা বেঁচে যায়। তখন সে মনে মনে বলে, এবার আমি কি করব? আমার কাছে তো আর একটাও টাকা নেই। আমি এই টাকা দিয়ে আমার 5 ননদের জন্য বাজার থেকে দামি কাপড় কিনে সুন্দর লেহেঙ্গা বানাবো। সে যখন মনে মনে এসব কথা ভাবছিল তখনই হঠাৎ তার মাতাল স্বামী ফিরে আসে এবং তার হাতে টাকা দেখতে পেয়ে বলে, আরে বাহ, শুনলাম তুই নাকি আমার বোনেদের বিয়ে ঠিক করে ফেলেছিস। এই আনন্দের দিনে তো একটু পার্টি করতেই হয়। এই বলে সে সুরভির হাত থেকে টাকাগুলো কেড়ে নেয়। সুরভি তাকে বাধা দিলে সে সুরভিকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় এবং বাড়ি থেকে বেরিয়ে যায়। সে তখন কান্নাকাটি করতে থাকে, কিন্তু দিনেশ আর দাঁড়ায় না। এরপর সুরভি মনে মনে বলে, এবার আমি কি করব? আমার কাছে তো আর একটাও টাকা নেই, আর মাত্র 2 দিন পরই বিয়ে। আমার ননদদের জন্য লেহেঙ্গা কিভাবে বানাবো? এরপর সারা রাত তার ঘুম হয় না। সে বাড়ির পেছনে ফুলবাগানে এসে বসে থাকে। তখনই তার মাথায় একটা আইডিয়া আসে যে বাড়ি ফিরে এসে তার কাটা ছেঁড়া সব কাপড়গুলো দিয়ে জুড়ে 5টা লেহেঙ্গা তৈরি করবে। বিয়ের আগের রাতে বাগান থেকে 20 ফুল তুলে সেই লেহেঙ্গাগুলোর উপরে আঠা দিয়ে বসিয়ে দেয় এবং বিয়ের দিনে সেই সমস্ত ফুল ফুটে যায় এবং লেহেঙ্গাগুলো দেখতে অসাধারণ সুন্দর হয়ে যায়। সে তার ননদের কাছে সেই 5টি ফুলের লেহেঙ্গা নিয়ে এসে বলে, বোনেরা, তোমাদের জন্য তোমার এই গরিব বৌদির কাছ থেকে এই ফুলের উপহারটা নাও। এর থেকে বেশি আমি আর কিছু করতে পারলাম না। এ তুমি কি বলছো বৌদি? এটা তো তোমার হাতে দেওয়া সব থেকে সেরা উপহার। এগুলো দেখতে খুবই সুন্দর আর কত মিষ্টি গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ বৌদি, এই লেহেঙ্গাগুলো দেখতে চমৎকার সুন্দর হয়েছে। এত সুন্দর লেহেঙ্গা আমি জীবনেও দেখিনি। এগুলো আমাদের ভীষণ পছন্দ হয়েছে। এরপর 5 বোন সেই 5 ফুলের লেহেঙ্গা পরে এবং সুরভি তাদেরকে ফুলের বিভিন্ন গয়না পরিয়ে দেয়। এসব পরে তাদের পরীর মতো সুন্দর দেখাচ্ছিল। বিয়ে বাড়িতে আসা সমস্ত অতিথিরা তাদেরকে দেখে খুবই প্রশংসা করতে থাকে। বিয়ের পর সুরভি তার 5 ননদদের বিদায় দেয়। এরপর থেকে আশপাশে গ্রামের সবাই বিয়ের জন্য সুরভির কাছে ফুলের লেহেঙ্গার অর্ডার দিতে থাকে। দেখতে দেখতে সুরভির অবস্থা ফিরে যায় এবং সে একটি বড় বাড়ি বানায়। এদিকে দিনেশও তার ভুল বুঝতে পারে এবং সুরভির কাছে ক্ষমা চায়। এরপর সে ফুলের চাষবাসের কাজ করত ও সুরভির কাজে তাকে সাহায্য করত। এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।